নমস্কার। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এলিজিবিলিটি সার্টিফিকেট বা ধর্মীয় সার্টিফিকেট বা রিলিজিয়ান সার্টিফিকেট। সিটিজেনশিপ আবেদন করার সময় যে কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস আপলোড করতে হয় তার মধ্যে সর্বপ্রধান হলো এলিজিবিলিটি সার্টিফিকেট বা সিটিজেনশিপ সার্টিফিকেট। এখন প্রশ্ন হলো, এই সার্টিফিকেটটা কি, কোথা থেকে আমরা পাবো, কিভাবে পাবো, কিভাবে ব্যবহার করলে এটা সঠিক হবে এবং কোন কোন সার্টিফিকেটগুলো যেখানে আমরা জমা দেব সেই অথরিটি বা সেন্ট্রাল গভর্নমেন্ট গ্রহণ করবে। প্রথমেই বলে রাখি, আমাদের এই আইনের এই যে সিটিজেনশিপ যে আইন আছে, যে 6B-তে আমরা অ্যাপ্লাই সাধারণত করছি, যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে ভারতবর্ষে প্রবেশ করেছে তাদের যে সেকশন দেওয়া হয়েছে সেটা 6B, সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন। এই সেকশনে আবেদন করতে গেলে অন্যতম প্রধান যেটা হলো, দেখাতে হবে আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, জৈন এইসব কমিউনিটির একজন। এইসব কমিউনিটির যে সার্টিফিকেট দেওয়া হয় যোগ্যতা নির্ণায়ক, সেটা হলো এলিজিবিলিটি সার্টিফিকেট। সেটা হিন্দুদেরও হতে পারে, আবার বৌদ্ধদেরও আলাদা হতে পারে, খ্রিস্টানদেরও আলাদা হতে পারে। আমি হিন্দুদের সংখ্যাটা যেহেতু বেশি, আমি হিন্দুদের কথাটা বলছি। হিন্দুদের এই সার্টিফিকেট পেতে হলে একটা ভুল ধারণা আছে যে পেতে হবে বড় বড় মন্দির থেকে। এই ধারণাটাই কিন্তু সম্পূর্ণ ভুল। বড় বড় মন্দির বলে কোনো কনসেপ্ট নেই। হিন্দু যে মন্দিরে ধর্মীয় আচার অনুষ্ঠান করা হয়, পূজা অর্চনা করা হয়, ধর্মীয় রীতিনীতি পালন করা হয়, যে কোনো মন্দির, কোনো বড় বড় মঠ বা মন্দিরে যাওয়ার প্রয়োজন নেই। এমনকি আপনার পাড়ার ছোট মন্দিরও হতে পারে। কিন্তু প্রশ্ন, আপনি যদি একটা মন্দিরের নাম করে একটা ডিটিভিতে ছাপিয়ে একটা কালার প্রিন্ট করে ছাপিয়ে নিয়ে একটা ধর্মীয় সার্টিফিকেট হলে দিলেন, সেটা গ্রহণযোগ্য হবে কি হবে না? এরকম তো হতে পারে আপনি করতে পারেন বা বহু লোক করার চেষ্টা করবে। আসলে বলি, এই সার্টিফিকেট দেওয়ার প্রথম যে নিয়মগুলো আছে, যারা সার্টিফিকেট দেয় কোনগুলো গ্রহণ হবে। ধরুন কোনো একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে কোনো একটা বিশেষ মঠ মন্দির থেকে, বা সেই মঠ মন্দির থেকে হাজার হাজার সার্টিফিকেট ইস্যু হচ্ছে। কারণ আইবি টিম তার মনে হলো ওগুলো ভেরিফাই করি, করতে গিয়ে দেখা গেল যে ব্যক্তিটা XYZ যে সার্টিফিকেট নিয়েছে সেই ABCD মঠ বা মন্দির থেকে, সেখানে গিয়ে দেখা গেল যে কোনো রকম সার্টিফিকেট ইস্যু হয়নি বা ওনাদের রেজিস্টারও মেনটেন নেই। সেই সার্টিফিকেটগুলো কিন্তু গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ বড় মন্দির হতে পারে, কিন্তু সার্টিফিকেট যদি রেজিস্টার মেনটেন না হয়, যদি ভেরিফাই হয়, সেই ভেরিফাই যদি খুঁজে পাওয়া না যায়, এই সার্টিফিকেটের মূল্য নেই। এই যে সার্টিফিকেটটা দেওয়া হয় এলিজিবিলিটি সার্টিফিকেট বা রিলিজিয়াস সার্টিফিকেট বা ধর্মীয় সার্টিফিকেট, যে সার্টিফিকেট দেওয়া হবে সেখানে একটা প্যাড থাকবে। রেজিস্ট্রেশন নাম্বার থাকতেও পারে, নাও পারে, ধর্মটাই আসল। সেখানে নির্দিষ্ট ঠিকানা থাকবে, সেক্রেটারি, প্রেসিডেন্ট, মঠ বা মন্দিরের প্রধান যিনি প্রদান করবেন ওনার সিল থাকবেন। অবশ্যই ফোন নাম্বার থাকবেন, কারণ ফিজিক্যাল ভেরিফিকেশন না করেও ফোন করে জানতে হতে পারে যে অমুক আপনার কাছে সার্টিফিকেট নিয়েছিল অমুক তারিখ থেকে। তখন সেই প্রধান বা সেই মঠ মন্দিরের প্রধান যদি রেজিস্টার মেনটেন করে দেখে নেয়, হ্যাঁ ওখানে ঠিক আছে, সেই ধরনের সার্টিফিকেটগুলো কিন্তু গ্রহণযোগ্যতা পাবে। তাহলে এলিজিবিলিটি সার্টিফিকেট সেগুলোই হবে যার রেজিস্ট্রি মেনটেন হবে। সে পাড়ার মন্দিরও হতে পারে, বড় মঠ মন্দিরও হতে পারে, সেরকম কোনো ব্যাপার নেই যে বিরাট বড় মন্দিরই হতে হবে। অর্থাৎ যেখানে ধর্মীয় রীতিনীতি মেনে সেই সকল সম্প্রদায়ের আচার অনুষ্ঠান পালন করা হয় শ্রদ্ধা ভক্তির সঙ্গে, সেইখান থেকে যদি সার্টিফিকেট ইস্যু করা হয়, সেই সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা থাকবে। কোনো কারণেও যদি আইবি ভেরিফিকেশন হয় এবং হওয়ার চান্স খুব বেশি থাকে, সেই সব ক্ষেত্রে আইবি যে ভেরিফিকেশান করবে আপনার যেন সঠিক পাওয়া যায় সেই রকম ধর্মীয় সার্টিফিকেটই কিন্তু গ্রহণযোগ্য।
এখন আমাকেও বা ফোন করে অনেকে জিজ্ঞাসা করে, দাদা ধর্মীয় সার্টিফিকেটটা কীরকম লিখবো, কীরকম হয়? সোজা কথা একটা জিনিস প্যাডের উপরে লেখা থাকবে বা হেডিং লেখা থাকবে, এলিজিবিলিটি সার্টিফিকেট। যিনি প্রধান উনি বর্ণনা করবেন, আমি অমুক, বাবা নাম অমুক, আই অমুক, son of অমুক, residing at অমুক, do hereby solemnly declare as follows। এবারে নিচের ব্যক্তি সম্পর্কে বর্ণনা দেবে, রামশ্যাম যদু বন্ধু, তার বাবার নাম অমুক, তিনি বর্তমানে এই ঠিকানায় থাকেন, তিনি ঘোষণা করছেন জন্মসূত্রে তিনি বাংলাদেশি নাগরিক এবং হিন্দু ধর্মে ভারতবর্ষ শরণার্থী হিসেবে প্রবেশ করেছে, এই লেখাটুকু থাকবে। এবং তার সঙ্গে তিনি, আমি জানি তাকে চিনি এবং জানি তিনি হিন্দু ধর্মের রীতিনীতি বা সেই সকল ধর্মের রীতিনীতি তিনি পালন করেন এবং সামাজিক অনুষ্ঠান বা রীতিনীতি তিনি মেনে চলবেন। এই যে এই কথাটাকেও এক একজন এক একজন গুছিয়ে লিখতে হবে। মূল কথা হলো বাংলাদেশের নাগরিক ও হিন্দু। যারা সার্টিফিকেট দেবে এই কথাটা লিখে নিচে একটা প্যাড তৈরি করে সিল মেরে, অবশ্যই ফোন নাম্বার এক একটা প্যাডে এক একটা রকম স্টাইলে থাকে, কোনোটা নিচে থাকে, কোনোটা ডানে থাকে, কোনোটা বাঁয়ে থাকে, কারো ওপরে থাকে। সেই রকম প্যাডে লিখে দিলে সেটা যদি ভেরিফাই হয় তাহলে কিন্তু আপনার সার্টিফিকেট সঠিক বলে গণ্য হবে এবং ওটাকেই বলছি কিন্তু এলিজিবিলিটি সার্টিফিকেট। তাহলে কনক্লুশনে কি আসছি? কনক্লুশনে আসা হচ্ছে যে কোনো মন্দির বা মঠ বা যে কোনো জায়গায় হতে পারে, রেজিস্ট্রেশন থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। যেখানে সেই ধর্মের আচার অনুষ্ঠান রীতিনীতি পালন করা হয় এবং যদি কখনো ভেরিফাই করা হয় সেই মন্দিরের অস্তিত্ব আছে কি না এবং এই ব্যক্তিটা আপনার কাছ থেকে নিয়েছিল কি না, অর্থাৎ তাহলে এমন জায়গা থেকে সার্টিফিকেট নেবেন বা আপনারা আনতে যাবেন। যারা যারা অ্যাপ্লাই করবেন, এত বড় ভারতবর্ষের এত বাঙালি, এত শরণার্থী, যত শরণার্থী আছে প্রত্যেকের হয়তো প্রয়োজন হবে। আপনারা এটা মেনটেন করুন যেখানে রেজিস্টার মেনটেন হচ্ছে, ছোট মন্দির হোক অসুবিধা নেই, সেই রকম একটা মন্দির থেকে আপনারা সার্টিফিকেট নেবেন এবং তাহলেই কিন্তু এটার গ্রহণযোগ্য থাকবে বলে আমি মনে করি। পরিশেষে বলবো, নানান ধরনের ভিডিও নানান জায়গায় ছড়িয়ে বেরোচ্ছে এই সার্টিফিকেট সম্পর্কে কী কী ডকুমেন্টস লাগে বা কীভাবে। যত ইউটিউবে দেওয়া থাক, ইউটিউব থেকে আপনারা একটা জ্ঞান অর্জন করবেন, বুঝতে পারবেন। বাস্তবে যারা এটা নিয়ে কাজ করছে সে সকল ব্যক্তির সঙ্গে আলোচনা করেই কিন্তু কাজগুলো করবেন। কারণ এইগুলো কিন্তু ফর্ম ফিল আপটা বা এইসব ডকুমেন্ট ডাউনলোড বা এই সমস্ত জিনিস খুঁটিনাটি জিনিস খুব সেন্সিটিভ ম্যাটার। যারা বোঝে তাদের কাছ থেকে বুঝেই কিন্তু করবেন, এটা আমি বলি। এবং সর্বশেষে বলি, আপনার ধর্মীয় সার্টিফিকেট জোগাড় করুন, আবেদন করুন, নিশ্চয়ই সার্টিফিকেট আপনাদের হয়ে যাবে। আবার সকলকে প্রণাম জানাই, নমস্কার।